তো দুটো রাজনৈতিক দল সম্পর্কে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। এনসিপি এবং এবি পার্টি। এবি পার্টি সম্পর্কে এ কারণেই জানতে চাই যে এবি পার্টিকে দেখা যাচ্ছে বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনা প্রধানকে কেন্দ্র করে যে ধরনের কথা বলছেন বা যে ভাষায় কথা বলছেন, কোন দলের কোন রাজনীতিবিদকে অতীতে আমরা এভাবে দেখিনি যে সরাসরি সেনাপ্রধান বা সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে। একইভাবে দেখা যাচ্ছে এনসিপি বা এনসিপির যারা রয়েছেন তারাও কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাপ্রধানের বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য করেছে বা করে চলেছে। এমনকি উপদেষ্টার পদে থাকা যারা মানে যিনি এনসিপির সাথে সংশ্লিষ্ট তিনিও কিন্তু সেনাপ্রধানকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন। তো আমি আপনাকে জানতে চাই যে এই দুটো রাজনৈতিক দল যারা আমরা মনে করি যে হয়তো ভোটাভুটি হলে এদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা হঠাৎ করে রাজনীতিতে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে গেছে বলে মনে হচ্ছে। খুব বেশি মিডিয়া কভারেজ পাচ্ছে। সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছে। এই দুটো রাজনৈতিক দল সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই যে কেন এরা এরকম করছে? শুনেন, অনেক বছর ধরে সাংবাদিকতা করি তো আমরা ওই তখন বলতাম বিভিন্ন সময় যে ছোট দলের বড় নেতা, এই কথাটা খুবই প্রচলিত কিন্তু। তো এই দলগুলো হলো ছোট দলের বড় নেতা। এখানে কিছু নেতা আছে যে নেতাগুলি ভালো কথা বলেন, বাট আনফর্চুনেটলি এদের জনসমর্থন খুব কম। এটা হলো আমার অবজারভেশন। আপনার এবি পার্টির দুইজন নেতাকে সবাই চিনেন, ওনাদের যে সভাপতি ওনাকে চিনেন, আর ওনাদের যে মহাসচিব ফুয়াদ সাহেব তাকেও সবাই চিনেন। এই দুজনে ভালো কথা বলেন, লজিক দিয়ে কথা বলার চেষ্টা করেন, কাজেই ওনাদের এক ধরনের পরিচিতি আছে। ওরা যে যখন যেটা বলেন সেটা মিডিয়াতে আসে। আর এনসিপির যে দলটা আছে, এই দলের লিডারদেরকে আমাদের মিডিয়াগুলো এদেরকে উঠেছে বেসিক্যালি। দেখবেন আপনি বিভিন্ন টেলিভিশন দেখবেন, তারা কোনো টকশো যখন আলোচনা করে অবধারিত ভাবে এনসিপি একজনকে রাখার চেষ্টা করে। তারা মনে করে এই লোকটা, এবং সে কারণে এনসিপি লোকজনদেরকে আমরা বিভিন্ন সময় মিডিয়াতে বেশ সরব দেখি। এখন বিষয়টা হলো কি, সাধারণ মানুষ তো সেইটুকুই দেখে যতটুকু তাদেরকে দেখানো হয়, তাদেরকে মিডিয়াগুলো দেখায়, তারা দেখে। বাট এনসিপিতেও আমার বিবেচনায় কয়েকজন মেধাবী নেতা আছে, তারা বলার সময় লজিক দিয়ে কথা বলে। আমি নিজে লজিক দিয়ে কথা বলতে পছন্দ করি, যারা লজিক দিয়ে কথা বলে তাদেরকে আমি পছন্দ করি বেসিক্যালি। কাজে এনসিপির ওই নেতাদেরকে আমি পছন্দ করি, এই পার্টির ওই দুই লিডারকে আমি পছন্দ করি। তাদের আমার কথাবার্তা গুলো আমার লজিক্যাল মনে হয় মাঝে মাঝে। খালি ফুয়াদ সাহেব যখন নাকি উত্তেজিত হয়ে যান, তখন মাঝে মাঝে আমার মাত্রা ছাড়াই ফেলেন। তো এটার দরকার নেই কোনো। ওনারা করেন হয়তো এটা ওনাদের পলিটিক্স, ওনারা কেন করেন, ওনারা একদম না বুঝে করেন আমি কিন্তু তা মনে করি না। হয়তো এটাই ওনাদের পলিটিক্স, হয়তো এই পলিটিক্সটা করার জন্যই ওনারা মাঠে আছেন। থাকতে পারে না, সবার পলিটিক্সটা একরকম হবে না। হয়তো গভর্নমেন্টের কাছ থেকে ওরা এক ধরনের প্রশ্রয় পাচ্ছেন, এটাও হতে পারে। কারণ একটা কথা আমি বলি আপনাকে, শুনেন, একটা শৃঙ্খলা বাহিনী, যেমন সেনাবাহিনী, একটা শৃঙ্খলা বাহিনীকে আপনি ডিফেন্ড করতে পারেন না ওপেনলি, পাবলিকলি করতে পারেন না। এখন এই শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকা লোকদের ব্যাপারে যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়, ওই আপনার বিদেশ থেকে করা হয়, এখান থেকে করা হয়, যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়, এটাকে আমি মনে করি এটা ঠিকটা। এতে হয় কি, এটা পুরো দেশের জন্যই আমি মনে করি একটা হুমকির ব্যাপার হয়ে যায়। কারণ এই বাহিনীগুলো একটা নিয়মের মধ্যে চলে। ওই কথাটা কিন্তু ওই আর্মির একজন সিপাহীও শুনতেছেন, এবং সিপাহী যখন শুনেন যে তার চিফ সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, ওই সিপাহীর মধ্যে দু ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে। এক ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে যে চিফ সম্বন্ধে তার মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তা কাজ করতে পারে, যেটা নাকি খুবই ভয়ঙ্কর, উচিত না। আবার আরেকটা জিনিস কাজ করতে পারে, যে কথাটা বলেছেন তার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা কাজ করতে পারে। এখন ওনার ব্যাপারে যদি একটা সাধারণ মানুষের নেগেটিভ চিন্তা কাজ করে, তার যে ক্ষতিকর দিকটা, আর যদি একজন হাতে অস্ত্রধারীর মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করে, তার কিন্তু ক্ষতিকর দিকটা কিন্তু ডিফারেন্ট হয়। এগুলো ভালো না। আমি মনে করি শৃঙ্খলা বাহিনী, এখন আপনি বলবেন যে শৃঙ্খলা বাহিনীর প্রধান এগুলি বলেন কেন, যেটা নাকি ফুয়াদ সাহেব বলেন, তিনি বলতে পারেন না, অমুক পারেন না তমুক। আমার কোনো দরকার যে আপনি যদি বলতে পারেন না, তাহলে আপনি এটা সরকারকে বলেন। আপনার সাথে সরকারের যোগাযোগ আছে, আপনি এটাকে পাবলিক বললে হয় না, পাবলিক নিউসেন্স ক্রিয়েট হয়, এটা ঠিক না।
এই সমস্ত বাহিনীর ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে, কোনো রিজার্ভেশন থাকে, কোনো আপত্তি থাকে, আপনি সরকারকে ইনফর্ম করেন। সরকারকে ইনফর্ম করা তো সহজ এখন। আপনি যদি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না পান, তাকে লিখিতভাবে ওনাকে একটা মেইল করে দেন যে আপনার শৃঙ্খলা বাহিনীতে এই কাজগুলি করতেছে, করা উচিত না, বলেন। কিন্তু আপনি যখন জনসমক্ষে বলেন এবং এইভাবে গলার রড ফুলিয়ে উত্তেজিত ভঙ্গিতে বলেন, তখন কিন্তু আপনি সাধারণ মানুষকে ওই বাহিনীটার সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। দেখেন, আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে। আমরাও দেখছি বিভিন্ন সময় কিন্তু সেনাবাহিনী গণতন্ত্রের ক্ষেত্রে নেগেটিভ ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছে। হয়েছে আমাদের দেশে, অস্বীকার করার কোনো উপায় নাই। রাজনৈতিক শক্তিকে হটিয়ে সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করেছে, আমরা দেখেছি, একাধিকবার দেখেছি। সেগুলো ভালো উদাহরণ নয়। কিন্তু আবার এটাও তো ঠিক যে আমরা একাধিক সময় দেখেছি যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। আমি আপনাকে 3টা উদাহরণ দিই। একটা কথা মাথায় রেখেন, একটা স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কিন্তু কেবল জনগণের মানে ঐক্যবদ্ধ জনগণ থাকলেই হয় না, তার সঙ্গে রাষ্ট্রের কয়েকটা পিলার আছে, যেমন জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ অথবা আর্মি, এরা আছে। কিন্তু এদের কোনো একটাকে জনগণের সঙ্গে যুক্ত হতে হয়, তাহলেই কেবল আন্দোলনটা সফল হয়। ৭১ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ কিন্তু জনগণের সঙ্গে ছিল, যে কারণে আমরা কিন্তু এই জয়টা পেয়েছিলাম। এটা একটা রিয়েলিটি, কিন্তু একদম একদম নিরেট সত্য কথা। কিন্তু এটা ৯০-এর গণঅভ্যুত্থান দেখেন, এরশাদের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু এরশাদের সঙ্গে ছিল না, সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল, সেই জন্যই আমরা জয়টা পেয়েছিলাম। ৯৬ যে আন্দোলনটা হয়েছিল তৎকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে, সেখানে কিন্তু প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল, পুরো প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল, যে কারণে আন্দোলনটা সফল হয়েছিল। আর এমনকি আমরা যেটাকে 111 বলি, 111 কিন্তু 2007 সালে কিন্তু 22শে জানুয়ারি, কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই সময় কিন্তু ইয়াজউদ্দিন সাহেব একটা নির্বাচন করতে চেয়েছিলেন। ওই নির্বাচন যদি হতো তাহলে আমরা 2014-এর উদাহরণ 2007-এই দেখতাম। তো সেই নির্বাচনে যে হতে দেওয়া হয়নি, সেখানেও কিন্তু সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা ছিল। আর এবারের আন্দোলনে সেনাবাহিনী যদি শেষ মুহূর্তে জনগণের কাতারে না আসতো, জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে এই আন্দোলন কতটুকু সফল হতো এটা নিয়েও আমার সন্দেহ আছে। এবং সেনাবাহিনী জনগণের সঙ্গে আসছে কেন? আসছে হলো এই সেনাবাহিনী মনে করেছে আমি আমার ভাইয়ের বুকে গুলি চালাবো না। এবং সেনাবাহিনীর এই যে চিন্তাটা, এই চিন্তাটা একটা আপনার কনক্রিট রূপে এটা কিন্তু সেনাপ্রধানের মুখ দিয়ে বেরিয়েছে। এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে ভাই। কাজেই এখন উনি এত বড় একটা কাজ করেন আমাদের আন্দোলনের পক্ষে, আর ওই আপনার ওই পীর সাহেব বলতেছে যে উনি শেখ হাসিনার কেমন আত্মীয় হয়। আর আত্মীয় হয়েও তো ওনার পক্ষে উনি যান নাই, এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে রে ভাই? উনি আত্মীয় হওয়া সত্ত্বেও তো স্বৈরাচারের পক্ষে ছিলেন না, এটাই কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে উনি জনগণের সঙ্গে ছিলেন? তো এখন তার বিরুদ্ধে আপনি খেপাই দিতে পারেন, কি বলতে পারেন যে ভারত বলছে তাড়াতাড়ি নির্বাচন দাও, সেনাপ্রধানও বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, আবার বিএনপিও বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, অতএব সেনাপ্রধান এবং বিএনপি আসলে ভারতের এজেন্ট। একটা অতি সরলীকৃত একটা সিদ্ধান্ত উনি দিয়ে দিলেন। আর এখানে ওনার কিছু মুরিদ আছে, বলতো না শুনলো না, জিন্দাবাদ বলে আল্লাহ আফালা শুরু করলো। এগুলি চলছে, এগুলি ঠিক না। শুনেন, যত কিছু আপনি বলেন, আমি একটা কথা বলে শেষ করি, সেটা হলো আপনি যত কিছুই বলেন ভাই, আমরা আসলে কি চাই? আমি আপনি, আমরা তো ভাই আওয়ামী লীগ করি না, আমরা বিএনপি করি না, আমি জামাত করি না, আমি এনসিপিও করি না, আমি কোনো পার্টি করি না। আমরা এই দেশের সাধারণ মানুষ। আমরা চাই দেশটা সামনের দিকে অগ্রসর হোক, আমরা চাই এই দেশটা উন্নত হোক, আমরা চাই জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা দেখেছি, খুব দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করেছি, শেখ হাসিনা 15 বছরে উনি জাতিটাকে ভাগ করে দিতে চেয়েছেন। ভাগটা কি? বিএনপি সে খারাপ, তাকে দৌড়াও, তারে পিটাও। জামাত তারা দাঁড়াইতে দিব না, পিটাও তারে।
তাই নিষিদ্ধ করো। এই যে একটা দেশকে বিভক্ত করা রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল, এটাতে দেশের জন্য ক্ষতি হয়েছে। আমরা চেয়েছি এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব, সবাই মিলে দেশটাকে অগ্রসর করবো আমরা। যে যা ভুল করেছে সেই ভুলের জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া মানে একজন খুনিকে নিয়ে আমার গলাগলি করতে হবে তা বলি নাই। যে খুনি তার বিরুদ্ধে খুনের সাজা হতে হবে, যে খুনি নয় তাকে তো আপনি সাজা দিতে পারেন না। আজকে কি হচ্ছে, একটা মামলায় 100 জন আসামি, তার মধ্যে সাংবাদিক আছে 20 জন, অভিনয় শিল্পী আছে 30 জন, দিয়ে সবকিছুর বিরুদ্ধে আপনি হুলিয়া জারি করে দিলেন, নিয়ে জেলে ঢুকালেন। এটা কি হয় ভাই? এটা তো হয় না। এই যে জিনিসগুলি হচ্ছে, এগুলোর মাধ্যমে আপনি দেশটাকে আরো মানে শার্পলি ডিভাইডেড করে দিচ্ছেন। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবেন। শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিকে আইনে বসাইছিলাম সরকার প্রধান হিসাবে। আমার বড় আশা ছিল যে উনি অন্তত পক্ষে এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কিন্তু আমি দেখছি উনি জাতিকে আরো বেশি বিভক্ত করছেন। আওয়ামী লীগ 15 বছরের শাসন আমলে 15 বছরেও তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই। অগাস্টের 1 তারিখে যে নিষিদ্ধ করছে, শেষ 4 দিন না 5 দিন আগে। 15 বছর ধরে কিন্তু বলা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করা হবে হবে হবে, করে নাই। তাহলে আওয়ামী লীগ চাইলে পারতো না নির্ভয়া দেশে নিষিদ্ধ করতে? করে নাই তো ভাই। আর এই সরকার করে তো দিল, বলে যে না নিষিদ্ধ করে নাই, কর্মকর্মী একই তো কথা। তাকে তো ইলেকশনে নামতে দিচ্ছেন না, কথা তো একই। সে পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে পারবে না। তো এই বিভক্তের ফল আমি মনে করি না খুব ভালো হবে। তো আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে জাস্ট একটা বিষয় আপনার মন্তব্য জানতে চাই যে সুব্রত বাইন, সে নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনে হত্যার পরিকল্পনা করেছিল। এরকম একটি সংবাদ আমরা দেখতে পেলাম। তো এখন আমরা জানি যে তারেক রহমানের জীবনের উপরে হুমকি আছে, এটা সত্য। কিন্তু পাশাপাশি এটাও আমরা দেখতে পাচ্ছি যে ২১শে আগস্টের যে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেয়েছে রাষ্ট্রপক্ষ। তো সব মিলিয়ে এসব নানাবিধ কারণে ৯ মাস পেরিয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি দেশে আসতে পারছেন না। তো উনার এই যে না আসা, এটা আসলে বিএনপিকে রাজনীতির মাঠে কতটুকু ব্যাকফুটে ঠেলে দিচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা অনেক ব্যাক করে ফেলে দিয়েছে, অনেক। তারেক রহমানের এই সমস্ত রাজনীতি করতে আসছেন ভাই, এই সমস্ত রিস্ক থাকবেই। এই রিস্ক নিয়েই আপনাকে আসতে হবে দেশে। আপনি যখন ইলেকশনে দাঁড়াবেন, যখন ইলেকশন সামনে আসবে, তখন আপনি দেশে আসবেন না? তখন আপনার এই রিস্ক থাকবে না? এই ধরনের রিস্ক সবসময় থাকবে। এইগুলিকে আমার মাঝে মাঝে জুজুর ভয় মনে হয়। কারণ এদেশের মানুষের যদি উনি নেতা হন, এদেশের মানুষ ওনাকে রক্ষা করবে। কেন করবে না? করবে। ওনার দেশে আসা উচিত, এই কারণে উচিত ওনার দল কিন্তু এখন মানে খুব ভয়ঙ্কর একটা ভালনারেবল অবস্থায় আছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে অবাধে ওনার দলের লোকজন চাঁদাবাজি করছে, উনি থামাতে পারছেন না। 2000 লোককে উনি বহিষ্কার করছেন ভাই। 2000 লোককে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো পলিটিক্যাল পার্টি বহিষ্কার করছিল তার এই সমস্ত অপকর্মের দায়ে? উনি করেছেন, এ বড় ঘটনা। তারপরেও কি থামাতে পারছেন? পাচ্ছেন না। এইটা পারতেন যদি উনি দেশে থাকতেন। নেতা থাকে বাইরে, নেতার কাছে খবরটা কারো না কারো মাধ্যমে যায়। উনি তো ওনার কাছে তো উনি তো সরাসরি শুনেন না, কারো না কারো মাধ্যমে যায়। আপনি মনে রাখবেন, একটা অফিসের সবচেয়ে পাওয়ারফুল লোককে জানেন? একটা অফিসের সবচেয়ে পাওয়ারফুল লোক হলো এটার যে সবচেয়ে বড় সাহেব, তার যে গেটম্যান, সে লোকটা সে সবচেয়ে পাওয়ারফুল লোক। ওই গেটম্যান কিন্তু কানের কাছে যে কি বলবে, কাকে ঢুকতে দিবে কাকে ঢুকতে দিবে না, আপনি কিন্তু করতে পারবেন না। এখানেও তাই হচ্ছে। তথ্যগুলি ওনার কাছে কারো না কারো মাধ্যমে যাচ্ছে। যার মাধ্যমে যাচ্ছে সেই লোকটা কি ফেরেশতা? ফেরেশতা না। তার কি ধান্দা নাই? ধান্দা আছে। ওই যে ধান্দা নাই থাকবে, ওনার কাছাকাছি যত লোক ছেড়ে পর্যন্ত সবাই কিভাবে এত ধনাঢ্য ব্যক্তি হয়ে যায়, এটা থেকে তো বোঝা যায় যে ধান্দা আপনারা পালন করতে পারছেন ঠিক মতো। কাজেই নেতাকে সরাসরি মাঠে আসতে হবে। উনি যদি দেশে আজকে আসেন, আমি একটা সিম্পল কথা বলি, দেখেন ভারতে গত ইলেকশনে দেখবেন আপনি, কংগ্রেসের রাহুল গান্ধী ভারত জোড়ো একটা আন্দোলন করছিল। কিন্তু ভারত জোড়ো নামে একটা উনি পদযাত্রা করেছিলেন, সারা ভারত উনি হেঁটে বেরিয়েছেন। কিন্তু এর কারণে কিন্তু কংগ্রেসের এবার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছিল। একই রকম
আমি বলি না যে তারেক রহমানকে হাঁটতে হবে, হাঁটার দরকার নাই। আপনি দেশে আসেন, আপনি একটা খোলা জিপে করে পুরোটা দেশ ঘুরেন না রে ভাই, দেখেন দেশের লোক কি বলে, দেশের লোক ওনাকে কোথায় নিয়ে যায়। এই দেশের লোক ওনার বর্ম হয়ে থাকবেন। উনি যত দেরি করবেন তত ওনার এই দেরি করাটাকে মানুষ সন্দেহ করবে। নানাজন এখন অনেক কথা বলে, কেন আসে না? অনেকে বলে আরামের জীবন রেখে আসতে চায় না। যে লোক আরামের জীবন রেখে আসতে চায় না সে লোক কিভাবে দেশ চালাবে, সে কিভাবে দেশের মানুষের দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে? এগুলো বলাবলি হচ্ছে, কিন্তু হয়তো এই সব কথা ঠিক না, কিন্তু উচ্চারিত হচ্ছে। এই উচ্চারিত হওয়াটা ওনার জন্য আমি মনে করি খুব শোভন কিছু না। ওনার দেশে আসা উচিত।